আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ইউনিট 4 চতুর্থ ইউনিটের চতুর্থ ভিডিওতে আছি। আপনারা যারা আগের 3টি ভিডিও দেখেছেন, বিশেষ করে ইউনিট 4 এর, তারা তো অলরেডি জেনে গিয়েছেন যে আমরা কোন বিষয় নিয়ে কাজ করছি। যারা নতুন দেখছেন তাদের জন্য একটু মনে করিয়ে দেই, এই কোর্সটির নাম হচ্ছে নন সিএসসি স্টুডেন্টদের জন্য সিএসসি বা কম্পিউটার সায়েন্স, না পড়া শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স। এটা মূলত তাদের জন্য যাদের কম্পিউটার সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই, কিন্তু আজকের এই ডিজিটাল যুগে সবারই একটু টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার। আমরা চাই এই কোর্সের মাধ্যমে আপনারা এমন কিছু দক্ষতা অর্জন করতে পারেন যাতে আপনারা অনলাইনে যে কোনো ধরনের রিমোট কাজ যদি করতে চান বা ফ্রিল্যান্সিং করে আয় করতে চান, এইগুলো করার জন্য সাধারণ যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা দরকার হবে থাকতে হবে, যেগুলো দরকার হবে, আমরা এই কোর্সের মধ্য দিয়ে এগুলো অর্জন করার চেষ্টা করছি। এই কোর্সের যাত্রা শুরু হয়েছিল 2 বছর আগে। এখন পর্যন্ত আমরা 3টি ইউনিট শেষ করে ফেলেছি এবং আরো 3টি ইউনিট বাকি আছে। মোট রয়েছে 6টি ইউনিট। তাহলে আমরা একটু ঘুরে দেখি। আপনারা যদি আমার ভিডিও চ্যানেলে যান তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে নন সিএসসি শিক্ষার্থীদের জন্য সিএসসি কোর্স নামে একটি প্লে লিস্ট রয়েছে। এই প্লে লিস্টে মূলত 34টি ভিডিও অলরেডি রয়েছে। প্রথমে যে ইউনিটটার কথা আমি বললাম যে আমরা শুরু করেছিলাম যে ইউনিট 1 এর মূলত 16টা ভিডিও রয়েছে। সো আপনি যদি দেখেন এখানে 1 থেকে 16 পর্যন্ত সার্চ ইঞ্জিনের কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা, এখানে আমরা শেষ করেছিলাম ইউনিট 1। ইউনিট 2 আমরা শুরু করেছি এখান থেকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোর্স আউটলাইন এবং প্র্যাকটিক্যালিটিস নিয়ে আমরা ইউনিট 2 শুরু করেছিলাম। আপনি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এনকোডিং আমরা এখানে শেষ করেছি ইউনিট 2। ইউনিট 3 যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আমরা আলাপ করেছি, এই বিষয়টি নিয়ে বিস্তর দেখেছি, সেটা শুরু হয়েছে 27 নম্বর ভিডিও থেকে এবং আমরা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন পার্টগুলো শেষ করেছিলাম 31 নম্বর ভিডিওতে, যেখানে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলেছি। সব শেষে যে ইউনিট 4 আমরা শুরু করেছি, ইউনিট 4 আমরা 32 নম্বর ভিডিও থেকে শুরু করেছি এবং আজকে আপনারা পাবেন 35 নম্বর ভিডিও। আপনারা যারা শুরুর ভিডিওগুলো দেখেছেন, আমি সেখানে মাইন্ড ম্যাপটি অনেকবারই দেখিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা এই যে সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টসের জন্য আমরা 6টা ইউনিটে ভাগ করেছি পুরা ভিডিও টিউটোরিয়ালগুলো, এবং প্রথম ইউনিটে আমরা কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টালস নিয়ে আলাপ করেছি এবং এখানে কম্পিউটারের ডেফিনিশন, কম্পিউটার সায়েন্সের ব্যাখ্যা, কম্পিউটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ইম্প্যাক্টস অফ কম্পিউটিং, আমরা এগুলো নিয়ে সবগুলো কিন্তু ভিডিও বাংলাতে। আমরা কম্পিউটারের ভিতরের যন্ত্রপাতি শিখেছি, আমরা হিস্টোরি, হার্ডওয়্যার, স্টোরেজ, জিপিইউ, অন্যান্য জিনিসগুলো। ইউনিট 2 তে ছিল ডেটা অ্যানালিসিস, তথ্য উপাত্ত নিয়ে আমরা কথা বলেছি। ইউনিট 3 ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেখানে আমরা বিভিন্ন পার্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভিন্ন পার্টগুলো নিয়ে কথা বলেছি। ইউনিট 4 এ আমরা শিখছি অ্যালগরিদম এবং প্রোগ্রামিং, এবং অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রথম স্টেজে আমরা এখনো রয়েছি, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আর্লি ডেজ প্রোগ্রামিং। এখন আবার একটু ক্যাচ আপ করি যে ইউনিট 1 এ আমরা কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টালস, ইউনিট 2 ডেটা এবং অ্যানালিসিস, ইউনিট 3 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই 3টি ইউনিট অলরেডি কভার। ইউনিট 4 আমরা শুরু করছি অ্যালগরিদম এবং প্রোগ্রামিং। এখন এই যে কোর্সগুলো আমরা করছি, এই কোর্সের উপরে আমার 3টি বই রয়েছে এবং এই 3টি বইতে আমি 6টি ইউনিট কভার করেছি এবং এই বইগুলো আসলে ইংরেজিতে। প্রথম বইতে আমি কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একসাথে করেছি। 2 নম্বর বইটা যেটা দেখছেন, দ্বিতীয় বইটি ম্যাথমেটিক্স ফর কম্পিউটিং, অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচার নিয়ে আমি কথা বলেছি, এবং সব শেষ পর্বে ডিজিটাল লিটারেসি এবং ভবিষ্যতের কম্পিউটিং কিরকম হবে, ভবিষ্যৎ প্রজেক্ট করা, এগুলো নিয়ে আমি আমার অ্যানালিসিস উপস্থাপন করেছি। এখন এই বইগুলো সব ইংরেজিতে। বইগুলো নিয়ে যদি আপনাদের কোনো উৎসাহ থাকে এবং আপনারা যদি এই বইগুলো পড়তে চান কিংবা কিনতে চান, এগুলো বাংলাদেশে এখনো পাওয়া যাচ্ছে না। সবচেয়ে সহজ উপায় হবে এই বইগুলো সম্বন্ধে একটা হিতাহিত জ্ঞান আপনাদের প্রথমে নেওয়া। আমি খুবই সহজ সরল ইংরেজিতে লিখেছি যাতে যে কেউ যারা নন নেটিভ ইংলিশ স্পিকিং তারাও পড়তে পারে। আর যদি আমার ওয়েবসাইটে আসেন enamulhaq.co.uk এবং এখানে যদি আপনি মাই বুকস অপশনটা সিলেক্ট করেন, এখানে দেখতে পাবেন আমার লেখা সব বইগুলোর এখানে বর্ণনা রয়েছে। এখানে হার্ড কপি কেনা, ই বুক কেনা এবং যদি পড়তে চান এগুলো লিঙ্ক দেওয়া। ওকে, সো আমি যদি এখানে ই বুক কিনতে চাই, আপনারা বাংলাদেশ থেকে যদি কিনতে চান আপনারা ই বুক নিতে পারেন, এবং ই বুক আপনি গুগল প্লে অ্যাপ ব্যবহার করে আপনি এই বইটি অনলাইনে পড়তে পারবেন। আর যদি আপনি প্রথমে একটু যাচাই করে নিতে চান যে এই বইতে কি বিষয় নিয়ে আলাপ করা হয়েছে,
তাহলে আপনি একটু পড়তে পারেন। এটা আপনাকে সরাসরি গুগল বুকসে নিয়ে যাবে এবং এখানে 20% বইয়ের কন্টেন্ট গুলো ওপেন করা আছে এবং এখানে আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের বর্ণনাও দিয়েছি এবং অনেক ক্ষেত্রে আপনি কন্টেন্টের উপরে একটা ভালো ধারণা নিতে পারবেন। একইভাবে আপনি যদি কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইয়ের কন্টেন্টটা সম্বন্ধে জ্ঞান নিতে চান, আপনি যদি রিড দিস ক্লিক করেন তাহলে আপনি এখানে বইয়ের 20% কন্টেন্ট আপনি এখানে পড়তে পারবেন, যে সূচিপত্র দেখতে পারবেন। আমরা হিস্ট্রি অফ কম্পিউটার্স, হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম, আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, কি টেক অ্যাওয়েস, এক্সারসাইজের অ্যান্সার আমি দিয়ে দিই। হার্ড কপি সংগ্রহ করার জন্য আমার ওয়েবসাইট থেকে লিঙ্ক পাবেন। আর যদি সফট কপি সংগ্রহ করতে চান তাহলে আপনি গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এখন চলুন আমরা মূল ভিডিওর দিকে চলে যাই। আমরা আজকে অ্যালগরিদমস অ্যান্ড প্রোগ্রামিং এর যে ইউনিটটা রয়েছে ইউনিট 4 এর চতুর্থ ভিডিওতে, এবং ইউনিট 4 এ আমরা যে সমস্ত বিষয়গুলো কভার করছি এর মধ্যে প্রথম দিককার প্রোগ্রামিং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কথা বলা, অ্যালগরিদম নিয়ে কথা বলবো, আমরা প্রোগ্রামস নিয়ে কথা বলবো, ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশন, কোডিং, বাইনারি মেশিন কোড এবং কনসেপচুয়াল থিঙ্কিং যেটা ধারণামূলক চিন্তা, এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করব ইউনিট 4 এর মধ্যে। এখন আমি আগেই বলেছি আমরা এখনো আর্লি ডেজ প্রোগ্রামিং এর মধ্যে আছি, কারণ এই বিষয়গুলো আমি চাই সবাই ভালো মতো জানুন, কারণ এগুলো খুবই জরুরি যে আমরা ভিত্তিগুলো জানতে পারি। বা লাভলেস আর চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের গল্প শুনেছিলাম, কিভাবে তাদের কাজ আজকের প্রোগ্রামিং এর ভিত্তি তৈরি করেছিল সেটা তো আমরা তখন বুঝতে পেরেছি। আপনি যদি কল্পনা করেন যে কম্পিউটার বলতে আগে কিছুই ছিল না, তারপরেও প্রোগ্রামিং এ কাজ হতো, এবার সেই গল্পটাই শোনাব। বার্থ অফ প্রোগ্রামিং। আমরা যদি 1800 সালের গোড়ার দিকে যাই তাহলে এই সময় আমরা জোসেফ ম্যারি জ্যাকার্ড নামে এক ফরাসি ভদ্রলোকের পরিচয় পাই, যিনি একটি অসাধারণ জিনিস বানিয়েছিলেন যার নাম ছিল জ্যাকার্ড লুম। এটা দিয়ে কাপড় বোনা যেত, কিন্তু মজার ব্যাপার হলো এটাকে কিভাবে কাপড় বুনতে হবে সেটা বলে দিত পাঞ্চ কার্ড। এই কার্ডগুলো ছোট ছোট ছিদ্র থাকতো এবং এই ছিদ্রগুলো দেখেই কিন্তু মেশিন বুঝতে পারতো কোন সুতা কোথায় বসাতে হবে। ভাবা যায় যে এভাবেই তৈরি হতো নানা রকমের সুন্দর সুন্দর নকশা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই পাঞ্চ কার্ডের ব্যবহার আসলে আজকের প্রোগ্রামিং এর মূল ভিত্তি। এই আইডিয়া থেকেই লাভলেস অনুপ্রাণিত হয়েছিলেন আর ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য অ্যালগরিদম লিখেছিলেন। সেই সময় হয়তো টেকনোলজি এত উন্নত ছিল না, যেটা আমরা বুঝতে পারছি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন বানানো যেত, কিন্তু এভা লাভলেসের কাজ আজও প্রোগ্রামিং এর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এবারে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন বাঁদিকে, এটা ভাবছেন হয়তো এটা কি জিনিস, আসলে এটা একটি পাঞ্চ কার্ড, এক ধরনের কাগজের কার্ড যেটাতে ছোট ছোট ছিদ্র করে প্রোগ্রাম লেখা হতো। কম্পিউটার এই ছিদ্রগুলো বুঝতে পারত। ডান দিকের যে ছবিটা দেখছেন এটা একটি কম্পিউটার এই পাঞ্চ কার্ড দেখে নির্দেশনা নিচ্ছে। এই কাজটা কিন্তু অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ছিল, তাই বৈজ্ঞানিকরা ভাবলেন এর থেকে সহজে কি উপায় বের করা যেতে পারে। এই মুহূর্তে আপনাদের কাছে একটি আবেদন, যদি আপনারা এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিলে আমি সত্যি উপকৃত হব। আর যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এরকম আরো কন্টেন্ট দেখতে চান তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনি নতুন কোনো আপডেট মিস না করেন। এবার চলে যাওয়া যাক বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন যুদ্ধের কারণে হিসাব নিকাশের কাজ অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এত হিসাব তো আর কাগজ কলমে করা সম্ভব ছিল না। ফলে দুই আমেরিকান ইঞ্জিনিয়ার জন মচলি, প্রেসপার অ্যাকার্ড একটা বিশাল বৈদ্যুতিক কম্পিউটার বানিয়ে ফেললেন এবং এটার নাম ছিল এভাক, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার। এই কম্পিউটারটা ছিল বিশাল, প্রায় 18,000 ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করা। এটা ঘরের সমান জায়গা দখল করে নিত। এটা বানাতে 3 বছর লেগেছিল আর খরচ হয়েছিল অনেক টাকা। এখন এভাক মূলত হিসাব নিকাশের জন্যই বানানো হয়েছিল, বিশেষ করে সেনাবাহিনীর জন্য, কিন্তু এটা দিয়ে আরো অনেক কাজ করা যেত, যেমন
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, পারমাণবিক গবেষণা করা এবং লটারির জন্য র্যান্ডম নম্বর তৈরি করা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো ENIACকে প্রোগ্রামিং করতে হতো হাত দিয়ে। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের সুইচ ঘুরিয়ে ঘুরিয়ে আর তার এদিক থেকে ওদিক করে এটাকে চালানো হতো। ভাবতেই পারছেন যে কি কষ্টসাধ্য ছিল। এরপর খুব বেশি দিন যেতে না যেতেই 1951 সালে মোচলি আরেকটি অসাধারণ কম্পিউটার বানিয়ে ফেললেন, যার নাম দিলেন UNIVAC-I। এটাই ছিল পৃথিবীর প্রথম কম্পিউটার যেটা কেউ কিনে ব্যবহার করতে পারত। শুধু তাই না, এটা ব্যবসার কাজে আর বিজ্ঞানের কাজে দুই জায়গাতেই ব্যবহার করা যেত। UNIVAC-I ছিল অনেক ছোট আর অনেক দ্রুত, তখনকার অন্যান্য কম্পিউটারগুলোর সাথে যদি তুলনা করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তথ্য রাখার জন্য পাঞ্চ কার্ডের বদলে ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো, যা ছিল অনেক বেশি কার্যকরী। এবার একজন অসাধারণ মহিলার গল্প শোনাবো, গ্রেস হপার, একজন বৈজ্ঞানিক যিনি 1950 সালে একটি দারুণ জিনিস আবিষ্কার করেন যার নাম ছিল কম্পাইলার। এই কম্পাইলার আসলে একটি প্রোগ্রাম যেটা আমাদের লেখা প্রোগ্রামকে কম্পিউটারকে বুঝতে সক্ষম করে তুলত এবং এমনভাবে অনুবাদ করে দিত যাতে কম্পিউটার হার্ডওয়্যারগুলো ওই অনুযায়ী কাজ করতে পারে। তার আগে অনেকটা কঠিন, কিন্তু কম্পাইলার আবির্ভাবের পর সবকিছু অনেক সহজ হয়ে যায় এবং এই সুযোগ কাজে লাগিয়ে তৈরি হতে থাকে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা। এই গ্রেস হপারই কিন্তু প্রথম দিকের কম্পিউটার যেমন UNIVAC-I, যেটা নিয়ে আমি আগে বলেছি, এর উন্নয়নে অনেক অবদান রাখেন। কিন্তু তার সবচেয়ে বড় কাজ হলো কোবল নামের একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করা এবং আজ অবধি এই কোবল ব্যবসা বাণিজ্যে অনেক কাজে ব্যবহার করা হয়। এতক্ষণ আমরা বার্তা প্রোগ্রামিং সম্বন্ধে একটা ভালো ধারণা নিলাম। এরপরে চলে যায় ফরট্রান এবং তার পরবর্তী যে অবদানগুলো আমরা দেখেছি প্রোগ্রামিং এর ক্ষেত্রে।